আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আইন শৃঙ্খলা বাহিনী একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে, এতে নির্বাচন পাতানো হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডক্টর তাহের বলেন, পাতানো নির্বাচন দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমন আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার প্রসঙ্গেও কথা বলেন জামাতের এই নেতা। বলেন, তার নিরাপত্তা অবশ্যই প্রয়োজন, তবে তা নিশ্চিত করতে গিয়ে যেন অন্যদের প্রতি কোনো বৈষম্য না হয় সে বিষয়ে নজর দিতে হবে। এ সময় এনসিপিকে 10টি আসন দেওয়ার তথ্যকে কাল্পনিক বলে মন্তব্য করেন ডক্টর তাহের। একটা ব্যক্তি আসছে, ওনার সিকিউরিটি অবশ্যই দরকার, আমরা এটা ফিল করি, কিন্তু যে হিসাবে প্রজেকশন হয়েছে, এরপরে এখনো যেভাবে প্রজেকশন হচ্ছে, তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে। ঠিক আছে, সরকারি কর্মকর্তাদের এই সরকারি মেসেজের কারণে আরও কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়ে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে। আমার মনে হয় এটা আপনাদের কাছে আমাদের চেয়ে আরও বেশি পরিষ্কার আছে। তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয়, তো সেটা যদি মেনটেন করতে হয়, তাহলে আপনি যদি আমাকে 2টা পুলিশ দেন পাহারায়, তাহলে আরেকজনকে 2টাই দিতে হবে, অ্যাটলিস্ট মেইন অপোজিশনকে। বাড্ডায় দুর্জয় আহমেদ নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় নতুন করে আওয়ামী লীগের মন্ত্রী ডাক্তার দীপু মনি, সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার দেখিয়েছে আদালত। বুধবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক এহসানুল ইসলামের আদালতে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। অভিযোগ রয়েছে, 2024 সালের 20 জুলাই বাড্ডা থানার মধ্য বাড্ডার পোস্ট অফিসগুলি এলাকায় ছাত্র জনতার আন্দোলন থামাতে এলোপাথারি গুলি চালানো হয়। আসামিদের ছোড়া গুলি চোখে লেগে দুর্জয় পুরোপুরি অন্ধ হয়ে যান। এছাড়া মাথার পিছনে গুলি লেগে দুর্জয় গুরুতর জখম হন। পরবর্তীতে সুস্থ হয়ে মামলাটি দায়ের করেন দুর্জয়। আজ অভিযুক্তদের আদালতে আনা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর শুনানি শেষে বিচারক তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। বহু বছর ধরে সীমান্ত হত্যাকে যারা নীরবে কিংবা প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছে, তাদের অনেকেই ভারতে পালিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার তাদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন অধিকার। ফেলানী হত্যাকাণ্ড সহ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্যাতনের প্রতিবাদে সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিলেও সীমান্ত হত্যা বন্ধে এখনও কোনো কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে পারেনি। অধিকার সংগঠকদের অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে গুমের ঘটনা ছিল ব্যাপক, যার মধ্যে অনেক নিখোঁজ ব্যক্তিকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। সমাবেশে বক্তারা ফেলানী প্রসঙ্গ টেনে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ভারতকে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভারত সেই সমঝোতার চুক্তি মানেনি। ভারত সেই সমঝোতা চুক্তিকে না মেনে বাংলাদেশের মানুষ যারা সীমান্তের ওপারে যায় অথবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পর্যন্ত মানুষকে হত্যা করে। সেই ভারতের নিয়ন্ত্রণ থেকে হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশ চালাতো, কিন্তু তাকে জনগণ জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে উৎখাত করে দিয়েছে, কিন্তু আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায় নাই। বেগম খালেদা জিয়ার জানাজায় যে লোক সমাগম হয়েছিল মনের টানেই গিয়েছে উল্লেখ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের সেই আবেগ ও ভালোবাসা ধরে রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কোটির উপরে মানুষ সেদিন জানাজায় গেছে, এটা এমনিতে হয় না, এটা এমনিতে হয় না, এটা হৃদয়ের টানে সবাই গেছে। এই দেশের ভালো মন্দের সাথে উনি মিশে গেছেন, মানুষের সাথে মিশে গেছেন। উনি কিন্তু ক্ষমতায়, ওনার রাজনৈতিক জীবনের ক্ষমতায় ছিলেন মাত্র 1/4 না, আরো কম। বাকি সময়টুকু, বৃহৎ সময়টুকু, অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন।
এটা হয়তো আমাদের অনেকের মাথায় আসে না। জাতিকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর ব্যাগেজ থেকে অবৈধভাবে আনা 120 গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস। বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে আসা নুরুল আলম নামের যাত্রীর ব্যাগেজ কার্গো টার্মিনালে স্ক্যানিংকালে স্বর্ণ সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে একজন স্বর্ণকার এনে পরীক্ষা করে 120 গ্রাম স্বর্ণের প্রমাণ মিলে, যার আনুমানিক মূল্য 21,59,000 টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তারা। স্বর্ণগুলো জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে নেওয়া হয়েছে। খেলার খবর, ক্রিকেট। অবশেষে বিসিবির কাছে ইমেইলের মাধ্যমে টি-20 বিশ্বকাপের নিরাপত্তা বিষয়ের বিস্তারিত জানতে চেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে, আজই এ সংক্রান্ত বিস্তারিত জানানো হবে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে নিরাপত্তার কারণে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। তার প্রেক্ষিতে ইমেইলের জবাব দিয়ে বিস্তারিত জানতে চেয়েছে আইসিসি। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে। সূচি অনুযায়ী সি গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম 3টি ম্যাচ খেলবে কলকাতায়। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ মুম্বাইয়ে। যদি আইসিসি বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বোর্ড নিজেদের অবস্থায় অনড় থাকে, সেক্ষেত্রে দুটি পরিস্থিতির একটি ঘটতে পারে। টুর্নামেন্টটি 19 দলের ইভেন্টে পরিণত হতে পারে। সেখানে গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইটালি ও নেপাল ওয়াক ওভার পাবে। আরেকটি পথ হলো আইসিসি বাংলাদেশের বদলে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করতে পারে। এদিকে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, সেক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতির ঝুঁকিও আছে। বিশ্বকাপের লভ্যাংশ সেক্ষেত্রে বাংলাদেশে পাঠাবে না আইসিসি। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।